তামিম ইকবালকে আর কেউ চোর বাটপার চিটার বললেন না, কারণ তামিম ইকবালকে আবার দুর্নীতিবাদ করলে কোনো ট্যাগও লাগাই দিয়েন না। আমি এর আগের ভিডিওতে একদিন বলছিলাম যে বাংলাদেশে যদি কোনো দ্বিতীয় এফডিসি থাকে তা হচ্ছে বিসিবি। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন একটা বিরল ঘটনা ঘটে গেছে যেটা হয়তো বিশ্ব ক্রিকেট ইতিহাসে কোনো ক্রিকেট বোর্ডে এই ঘটনাটা ঘটে নাই। অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো দিবেন। বিশ্বের ক্রিকেট ইতিহাসে বা ক্রিকেট বোর্ডে কখনো এমন কোনো ঘটনা ঘটছিল কিনা আমার জানা নেই। কারণ যে ক্রিকেট বোর্ডে এক বছরের মাথায় 3জন বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়, সেটা তো একটা বিরল ঘটনা আপনি বলতেই পারেন। যেখানে বোর্ড প্রেসিডেন্টদের চুরি, চিটারি, বাটপারি, দুর্নীতিবাজ বলে ট্যাগ লাগানো হয়। প্রথমে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, একজন রানিং বিসিবি প্রেসিডেন্ট 15 বছর ধরে যিনি ছিল, তিনি যখন চলে গেল, এরপর ফারুক সাহেবকে নিয়ে আসা হলো। তিনি নাকি কোটি কোটি টাকার আত্মসাৎ মামলায় পড়ে গিয়ে তাকে বাদ দেওয়া হলো। এরপর যখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা একজন ক্রিকেটারকে ওই চেয়ারটাতে বসানো হলো, তিনি এসে যখন কাজ শুরু করলো, তখন তাকে আবার বাদ দিয়ে তামিম ইকবালকে নিয়ে আসা হলো। যদিও তামিম ইকবাল 3 মাসের জন্য কমিটিতে আছে, সভাপতি হয়ে আছে। যদিও আমার ধারণা ভুল না হয়, তাহলে নির্বাচন যখন হবে বেশিরভাগ পরিচালক যে অ্যাডক কমিটি আছে তারাই কিন্তু বিসিবি পরিচালনা করবে। তামিম ইকবাল যখন বিসিবির চেয়ারম্যান হয়ে আসলো, তখন তিনি কিছু উদ্যোগ 2 দিনের মধ্যে খাস সেরে ফেলছে। তো এই উদ্যোগগুলোকে আপনার সাপোর্ট দিতে হবে, কারণ দিচ্ছে সে ক্রিকেটের মঙ্গল এবং ক্রিকেটের ভালোটাই আমরা কাম্য করি। যেই আসুক তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাক, এটাই আমরা চাই। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের এস্টাবলিশ ক্রিকেটাররা কখনো আর ঘরোয়া ক্রিকেট খেলতে চায় না। যদি কোনো প্লেয়ার একবার ফায়দা করে ন্যাশনাল টিমে ঢুকে যায়, সে কিন্তু আর ভাই ওই ঘরোয়া ক্রিকেটে যাইতে চায় না। ঠিক সেই জিনিসটা থেকে তামিম ইকবাল বের হয়ে আসতে চাইছে। কারণ ঘরোয়া ক্রিকেটে এ ক্যাটাগরিতে যেটা ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সেখানে তিনি পারিশ্রমিক বাড়াইছে, সব জায়গায় পারিশ্রমিক বাড়াইছে। ইভেন মহিলা ক্রিকেটারদেরও কিন্তু পারিশ্রমিক বাড়ানো হয়েছে। তো সেদিক থেকে তামিম ইকবাল কাজটা খুব ভালো করছে। আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, সেখানে কোনো ক্রিকেটার ন্যাশনাল টিমের পলের অপেক্ষায় থাকে না। তারা যদি তাদের ঘরোয়া লিগগুলো খেলে, বিশেষ করে রঞ্জি ট্রফির মতো ট্রফি কোনো ক্রিকেটার যদি ইন্ডিয়ার খেলে, তাহলে তাকে আর ন্যাশনাল টিমের জন্য ওয়েট করতে হয় না। তারা এত পরিমাণ আয় করে যে ঘরোয়া ক্রিকেটটাই তারা ন্যাশনাল টিমের মতো করতে পারে। সব দিক থেকে তারা অনেক সাশ্রয়ী থাকে ক্রিকেটের জন্য, এবং অর্থের অভাবটা তাদের বোধ হয় না। কিন্তু আমাদের দেশের ক্রিকেটারদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে আমাদের ক্রিকেটাররা যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল দল পায় না, যতক্ষণ পর্যন্ত বিপিএলে কোনো দল পায় না, ততক্ষণ ক্রিকেটাররা কোনো রুটি রুচকি ভালোভাবে করতে পারে না। এবং সেই সাথে বিপিএলেও যদি কল পায় ন্যাশনাল টিমের আগে, সেই পারিশ্রমিকটা তারা পাবে কিনা তারা সেটা শিওর জানে না। সেখানটায় তামিম ইকবালের যে এই উদ্যোগটা আসলে খুব ভালো উদ্যোগ। তবে তামিম ইকবালের বোর্ডের কাছে আমার একটা প্রশ্ন আছে। কারণ গত যিনি বিসিবি প্রেসিডেন্ট ছিল বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল, তিনি একটা কাজ করতে চাইছিল যে বাংলাদেশে ক্রিকেটটাকে ঢাকামুখী না রেখে সব বিভাগে ডিসেন্ট্রালাইজেশন যেটা বলে সেটা করতে চাইছিল। তো সেই জিনিসটা তামিম ইকবাল করবে, তিনি ছুঁড়ে ফেলে দেবে, এটা আমার জানার দরকার ছিল, বা আমার আকুল আবেদন যদি তিনি ক্লিয়ার করতো। কারণ দেখেন, আমাদের ঢাকামুখী হওয়ায় ক্রিকেট হলে আমাদের গ্রামের ক্রিকেটাররা ঢাকা গিয়ে ক্রিকেট খেলতে চায়, সেখানে ঢাকার প্লাগগুলা বেঁধে বসে। ঢাকার ক্লাবগুলো এমন কিছু সিচুয়েশন তৈরি করে যে তারাই সর্বাঙ্গী সর্বসহা যেটাকে বলা হয়। কারণ এইবার দেখেন ঢাকার ক্লাবগুলা একমত হয়নি, যার কারণে তারা ঢাকা লিগটা করতে পারে না। তো সেখানে যদি রংপুর বিভাগে একটা বিসিবি থাকতো, অফিস থাকতো, খুলনা বিভাগে বিসিবির অফিস থাকতো, রাজশাহী বিভাগে বিসিবির অফিস থাকতো, বগুড়ায় যদি বিসিবির অফিস থাকতো, তাহলে আমার মনে হয় এই যে ঢাকার ক্লাবগুলোর আধিপত্য থেকে ক্রিকেট অনেকটাই মুক্তি পাইত। কারণ তখন প্রত্যেকটা বিভাগে লিগ হইতো, প্রত্যেকটা বিভাগের ক্রিকেটাররা রুটি রুজি কিছু পদ পাইতো, ন্যাশনাল টিমের আশায় তাদের থাকতে হইতো না। তো এই জিনিসটা তামিম ইকবাল যদি একটু ক্লিয়ার করে যাইতো যে এই উদ্যোগটা তিনিও নিবে, তাহলে আমার মনে হয় তামিম ইকবাল বিসিবিতে খুব ভালো কাজ করবে। কারণ তামিম ইকবাল যখন বিসিবির চেয়ারে বসছে, তামিম ইকবাল একটা কথা বলতে যে তিনি বাংলাদেশের ক্রিকেট কাঠামোটা চেঞ্জ করতে চান, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাকে একদম বদলে ফেলতে চান। সো বাংলাদেশের ক্রিকেট কাঠামো যদি পরিবর্তন করতে চায় তামিম ইকবাল সাহেব, তাহলে তাকে অবশ্যই বাংলাদেশের আনাচে কানাচে ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। যদি তামিম ইকবাল আনাচে কানাচে বাংলাদেশের ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারে, তাহলে আমি মনে করবো বাংলাদেশের ক্রিকেট কাঠামো পরিবর্তন হবেই। কারণ অনেক দিন ধরেই আমরা একটা জিনিস বলে আসছিলাম ক্রিকেট কাঠামো নিয়ে। কারণ অনেক বড় বড় ক্রীড়া সাংবাদিকরা রিপোর্ট করছে, অনেক বড় বড় চ্যানেল রিপোর্ট করছে, অনেক বড় বড় ক্রিকেটাররা বলছে ক্রিকেটকে ছড়ায় দেন, কিন্তু আমাদের ক্রিকেট হয়ে গেছে শুধুমাত্র রাজধানী মুভি।
যেখানে একজন ক্রিকেটার রাজধানীতে ভালো ক্লাবে না খেললে ন্যাশনাল টিমে কল পাবে না, অনূর্ধ্ব 19-এ যাইতে পারবে না, অনূর্ধ্ব 17-তে যাইতে পারবে না। সব মিলে এই জিনিসটা থেকে বের হয়ে যদি আমির ইকবাল বের করতে পারে, তাহলে আমাদের দেশের প্রতিভাবান অনেক ক্রিকেটার আছে যারা চান্স পাবে, যাদের প্রতিভায় আজকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে। আপনারা যদি অভিষেক শর্মার দিকে তাকান, সূর্য ভৈরবের দিকে তাকান, আপনারা যদি শুভমান গিলের দিকে তাকান, আপনারা যদি ইন্ডিয়ার বেশ কিছু তরুণ ক্রিকেটারদের দিকে তাকান যারা ন্যাশনাল টিমের কলের অপেক্ষায় নাই, যারা ঘরোয়া ক্রিকেট খেলা খুব ভালো আর্ন করতেছে, যারা সবার কাছে বেস্টার ক্রিকেটার হিসেবে পরিচিত হয়েছে। তো এই ধরনের ক্রিকেটার আমাদের কেন উঠে আসে না, এই প্রশ্নটা যখন আমরা করতে যাই তখন আমাদের ক্রিকেট প্যাটার্নের দিকে আগ্রহ ওঠে। এবং সেই সাথে মিরপুরমুখী খেলা বা চট্টগ্রাম স্টেটমুখী খেলাটাও আমাদের একটু বের হয়ে আসতে হবে। আমাদের সব জায়গায় ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে, তাহলে আমরাও স্টার ক্রিকেটার পাবো, আমরাও খুব ভালো ভালো ব্যাটার পাবো, বোলার পাবো, এবং আমাদের ক্রিকেটটা ইন্ডিয়ার মতো ঊর্ধ্বমুখী হবে।